হ্যালো বন্ধুরা, ভীষণ ইম্পর্টেন্ট এমার্জেন্সি আর আর্জেন্ট একটা ভিডিওর সঙ্গে এসেছি। না কোনো রকম কন্ট্রোভার্সি নয়, বলতে পারো বিবেকের তাড়নায় আজকে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি, কিছু কথা বলতে এসেছি। দেখো, একটা কথা বলছি, আমাদের মেয়েদের না বিয়ে হয়ে যাওয়ার পরে স্বামী হচ্ছে সব কিছু, স্বামীর বাইরে কিচ্ছু নেই। একটা কথা ছোটোবেলা থেকে শুনতাম, যখন থেকে বুঝতে শিখেছি মা বলতো, মায়ের কাছে শুনতাম, স্বামীরা 7 ভাই, স্বামীরা থাকলে কেউ নেই। তো এটা আমি নিজের জীবনে অনেক ভালো করে এই ব্যাপারটা বুঝেছি অনেক, কারণ আমার আশেপাশে আমার কিছু খুব কাছের মানুষের সঙ্গে রিসেন্ট আমার বান্ধবী, আমারই এজ, আমরা একসাথে স্কুল কলেজ একসাথে পাস আউট করা, তো সেখানে দাঁড়িয়ে ওর ছেলে আমার মেয়ে একই স্কুলে পড়ে। তো ওর হাজব্যান্ড 2024-এর মানে পুজোর আগে, বিশ্বকর্মা পুজোর দিন চলে যায় মিনস তাকে মেরে ফেলা হয়। তো তারপরে আজকে সিংহাসনে বসে থাকা একটা মেয়ের জীবন একদম ধুলোয় এসে নেমেছে, অথচ তার ফ্যামিলিতে সবাই আছে, সবাই মিনস তার শ্বশুরবাড়ির সবাই আছে, কেউ ফিরেও তাকায় না। তার ছেলেটা কতটা ছোট, কতটা সাফারিং। তো সেই জায়গায় বলছি, স্বামী না থাকলে একটা মেয়ের জীবনে কিচ্ছু নেই। তোমরা থাম্বনেলের মধ্যে একটা ছবি দেখতে পাচ্ছ, আশা করি তোমরা অনেকেই চিনতে পারছো, আবার অনেকেই চিনতে পারছো না। আমি বলবো সবটাই, আমি চাইলে ভিডিও ক্লিপটা আমার ভিডিওর সঙ্গে অ্যাড করে দিতে পারতাম, বাট এই ধরনের ভিডিও, হসপিটালের কোনো রকম ভিডিও আমি দিয়ে রেখেছি আমার নিজের ক্ষেত্রে, সেখানে প্রচণ্ড মানে গাইডলাইনের মধ্যে ফেলে দেয় আর কি, কমিউনিটি গাইডলাইনের মধ্যে, সেই কারণে আমি দিলাম না। তো সেই জায়গায় দেখতে পাচ্ছ এই যে ছেলেটি, এই ছেলেটির দুটো কিডনি খারাপ। এই ছেলেটি আমার খুব কাছের, আমার খুব পরিচিত, দুটো কিডনি খারাপ। সে শুধু একজন ছেলে নয়, একজন স্বামী, একজন বাবা। তো শুধু সেই অবস্থাতেই ছিল সেরকম নয়, ডায়ালিসিস চলতো। তো সেইভাবে চলতে চলতে আজকে এমন একটা কন্ডিশনে এসে দাঁড়িয়েছে, হঠাৎ একটা সপ্তাহ আগে কথা বলতে পারছে না, ঠিক করে কথা জড়িয়ে যাচ্ছে। ডাক্তার দেখানো হলো, সমস্ত টেস্ট যতটা করা যায় ততটা টেস্ট করা হলো। তারপরে ডক্টর মানে প্রাথমিকভাবে দেখে বললেন যে ইয়ে হয়েছে, স্ট্রোক হয়েছে। কিন্তু এমআরআই হওয়ার পরে, নিউরো দেখানোর পরে বললো না, কোনো রকম স্ট্রোক হয়নি, মারাত্মক একটা সাংঘাতিক রোগ ব্রেনে হয়েছে, তার সঙ্গে ব্রেনে জল জমেছে। এবার রোগটা কি তোমরা একটু বুঝে নাও। হ্যাঁ, যতটা খারাপ তোমরা মানে ভাবতে পারো, ঠিক ততটা খারাপই একটা রোগ হয়েছে। এবার যার দুটো কিডনি খারাপ, ডায়ালিসিস চলছে, তাকে এখন ডায়ালিসিস দেওয়া যাচ্ছে না এই অবস্থায়, কারণ তার তো মেমোরিও কাজ করছে না ঠিকঠাক করে, আর মাথায় ওরকম একটা ব্যাপার, বুঝতেই পারছো, সে প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। মানে ব্রেন যদি কাজ না করে, আমাদের মাথায় যদি একটা কিছু থাকে ভেতরে, কতটা অস্বস্তি যন্ত্রণা হয়। আমার এরকম ঈশ্বরের আশীর্বাদে কিছু হয়নি, কিন্তু আমার যখন পিটুইটারিতে প্রোলাক্টিন হাই হয়ে গেছিলো, আমি তখন বুঝতাম, মানে আমি জানি মাথায় কিছু হলে কী হয়। আমি ওয়ালে নিজের মাথাটাকে মানে তাকাতাম, আমি সহ্য করতে না পেরে এত মাথা ব্যথা করতো। সেইখানে একটা মানুষের শরীরে আজকে বছর 4 ধরে ডায়ালিসিসের এই যন্ত্রণা, তারপরে মাথায় হঠাৎ করে। হ্যাঁ, তোমরা বুঝতেই পেরেছো, অনেকে যারা বুঝতে পারোনি তাদেরকে বলছি, আমি চ্যানেলটা আমার টাইটেলের সঙ্গে ট্যাগ করেও দিয়েছি, মিষ্টি সৈকত লাইফস্টাইলের। এটা হচ্ছে কি সম্রাট দা। তো সেই সম্রাট দা খুব বেশি এজ নয়, 37 ইয়ার্স। দাদা তো অবশ্যই রেসপেক্ট দিয়ে তো কথা বলতেই হয়, আর তার থেকেও বড় কথা, আমার থেকে বড়, 2 বছরের বড় হলেও বড়। তো সেই জায়গায় কিন্তু মিষ্টি বয়স হচ্ছে 31 ইয়ার্স। মেয়েটা আজকে বিয়ে করেছে, খুব অল্প বয়সে বিয়ে করার পরে একটা বাচ্চা হয়েছে। সেই ছেলেটা তোমরা জানো, স্পেশাল চাইল্ড। তার 3টে ওটি হয়েছে, সব কিছু বিক্রি হয়ে গেছে, কিছু আর নেই ওদের, সর্বস্ব বিক্রি করে দিয়েও ওরা কিন্তু কখনো কারো কাছে হাত পাতেনি। ওদের চ্যানেল আছে, তারপরে তোমরা চ্যানেলে সব দেখতে পাবে, আজও পর্যন্ত কারো কাছে কোনো রকম হাত পাতেনি, নিজের সবটুকু বিক্রি বাট্টা করে যতটা পেরেছে। আর এতদিন পর্যন্ত ওর হাজব্যান্ড ডায়ালিসিস নিয়েও, যেহেতু আর্নিং মেম্বার ওর হাজব্যান্ড একা, ফ্যামিলিতে তো আর কেউ নেই, তো সেই জায়গায় সে ডায়ালিসিস ওই অবস্থাতেও সে কিন্তু তার নিজের প্রফেশনটাকে ঠিক রেখে গেছে। কারণ এরা তো কোনো মানে গভর্নমেন্ট জব করে না যে ঠিক আছে সেখান থেকে একটা সাবসিডি আসতে পারে বা কিছু, সেরকম কিছু নেই। হচ্ছে কি গাড়ি চালায়, তো সেই জায়গায় কাজ না করলে নো ওয়ার্ক নো পে, তোমরা তো জানোই। তো সেরকমভাবে চলছিল। হঠাৎ করে এই ছেলেটি অসুস্থ হয়ে পড়ায় তার পরিবারটা পুরো অন্ধকারে নেমে গেছে। প্রথমত বাচ্চাটার 3টে ওটি হয়েছে, যাতে যেহেতু হাঁটা চলা করতে পারছিল না, পায়ে সমস্যা, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এরপরে আর কাজ করবে না ওটি করলেও।
ওটিটা আরও অনেক আগে হয়ে যেত। যদি ওর বাবা সুস্থ থাকতো তাহলে ওটি বহু আগে হয়ে যেত, কারণ ভেলোরেই দেখানো হচ্ছিল। ওখানকার ডক্টররা বলেছেন 6 মাসের পর থেকে এটা ধরা পড়েছে। ডক্টররা বলেছিলেন যে প্রপার টাইম হলে, একটা বাচ্চা অতটুকু বাচ্চা তো ওটি ওইভাবে করা যায় না, তো প্রপার টাইম হলে ওটি করবে। তারপরে কয়েকটা বছর কেটে যাওয়ার পরেই তার বাবার এই রকম অবস্থা ধরা পড়ে। তো তারপরে আর এগুলো পসিবল হয়নি, কারণ যে আর্নিং মেম্বার সে যদি নিজে অসুস্থ থাকে তাহলে সে ইনকাম করে তার নিজের ট্রিটমেন্ট, তার ছেলের ট্রিটমেন্ট চালাচ্ছে, তারপরে এরকম ওটি দৌড়াদৌড়ি করা, ওখানে গিয়ে থাকতে হবে অনেকগুলো দিন ভেলোরে। যদি সিএমসিতে করায় তাহলে ইনকামটা কে করবে, টাকাটা কোথা থেকে আসবে? তারপরে সে নিজে তো অসুস্থ, তাকে একা ফেলে রেখে মিষ্টি যেতেও পারছিল না তার ছেলেকে নিয়ে। তো যাই হোক চলছিল, ছেলেটার 3টে ওটি হয়েছে, একটা ওটি বাকি ছিল আর কি, ওটিটা হয়ে যেত, ওটিটার ডেটও চলে এসেছিলো, হয়েও যেত। কিন্তু তার বাবার এর মধ্যে ওটি ঠিক যখন টাইম আসে তার 2 দিন আগে তার বাবার এরকম একটা কন্ডিশন, আর এই কন্ডিশনে সে কিন্তু নার্সিংহোমে অ্যাডমিটও ছিল, তাকে নার্সিংহোমে রাখাও হয়, আইসিইউতে ভর্তিও ছিল। তোমরা যে পিকচারটা দেখছো ওটা আইসিইউতে অ্যাডমিট থাকার। আর তারপরে তাকে ওখান থেকে বাড়িতে আনা হয়, কারণ প্রচণ্ড হিউজ একটা খরচা, নার্সিংহোমে কোনো হসপিটাল নিতে চাইছে না, হিউজ একটা খরচা। তো সেইখানে কোথা থেকে এই মেয়েটা করবে, কোথা থেকে এই মেয়েটা দেবে, কীভাবে সম্ভব বলবে? তার মধ্যে তার তো ডায়ালিসিস চালাতেই হচ্ছে, ডায়ালিসিস টাকাটা তো পুরো পে করতে হচ্ছে, বাট ডায়ালিসিসটা পাচ্ছে হয়তো নিতে 1 ঘন্টা 8 ঘন্টা, এর বেশি নিতে পারছে না, তার শরীর নিচ্ছে না। তো যাই হোক ওইভাবে বাড়িতে ছিল, বাড়িতে তার বাইরে নিউরো দেখানো, যতটুকু টেস্ট করা সম্ভব হচ্ছিল মিনস তার যেভাবে এমআরআইটা করা দরকার সেইভাবে এমআরআইটা করা যাচ্ছে না। তার যেহেতু সে কিডনির পেশেন্ট, তারপরে তার ব্রেনে এরকম জল জমেছে, অনেক রকম তার হেলথ কন্ডিশনের উপর একটা এফেক্ট আছে, মানে খুব কমপ্লিকেটেড। তো সেই জন্য ডাক্তাররা এমআরআইটা করতে পারছে না প্রপার, ফুল বডি যেটা এমআরআই সেটা করতে পারছে না। কিন্তু এখন ওইভাবে এর তো একটা ট্রিটমেন্টের দরকার, মানে একটা মানুষকে তো এইভাবে ফেলে রাখা যায় না। এত এখানে দৌড়াচ্ছে ওখানে দৌড়াচ্ছে, নিউরো বলছে মেডিসিন, মেডিসিন বলছে নিউরো, মানে কেউ হাত দিতে চাইছে না, হাতে দিচ্ছে না, দিতে চাইছে না। তো এই মুহূর্তে আজকে যে আমি ভিডিওটা করছি, আজকে ডেটে দাঁড়িয়ে তাকে আবারও নার্সিংহোমে অ্যাডমিট করা হয়েছে। তাকে বাড়িতে কয়েকটা দিন রাখা হয়েছিল, সে কিছু বুঝতে পারছে না, চিনতে পারছে না, কথা যা বলছে কেউ বুঝতে পারছে না, কথা জড়িয়ে যাচ্ছে, খাচ্ছে না, খুব রেগে যাচ্ছে, মানে এইরকম, মানে বুঝতেই পারছো কারো শরীরে এইরকম যদি রোগ থাকে তাহলে পরে তার শরীরে কি হতে পারে, তার শরীরে কি যন্ত্রণা হতে পারে। যাই হোক তাও ওই মেয়েটা অপরিশ্রম অক্লান্ত চেষ্টা করে যে স্বামীর পাশে আমি আমার দরকার হয় নিজের সবটুকু বিক্রি করে হলেও, নিজের শরীরের অর্গান বিক্রি করে হলেও আমি যদি কোনো ওয়ে থাকে আমি আমার স্বামীকে বাঁচাবো, এই নিয়ে মেয়েটা কিন্তু কোথাও গিয়ে একটু পিছপা হয়নি। দৌড়াদৌড়ি করা, ডাক্তার দেখানো, সব কিছু করে নিজের একার হাতে ওই ছেলেকে নিয়ে একার হাতে সবটা সামলাচ্ছিল। বাপের বাড়ির লোক যতটা পারছে এসে থাকছে, কারণ বাপের বাড়িরও ফিনান্সিয়াল কন্ডিশন ভালো না যে তারা হেল্প করবে টাকা পয়সা দিয়ে, আর এখানে টাকা ছাড়া তো কোনো কিছুই কাজে লাগবে না। হ্যাঁ, এই যে আমরা বলতে পারি মানুষের আশীর্বাদ তো ডেফিনেটলি একটা কাজ করে, কিন্তু পয়সা না থাকলে আশীর্বাদটাও কাজ করে না, এটা তো সত্যি। এই মধ্যেও দরকার টাকা, যেটা ছাড়া কোথাও কোনো কাজ হবে না। যাই হোক, তো ছেলেটার লাস্ট ওটিটাও হলো না, তার জন্য যে টাকাটা অ্যারেঞ্জ করে রেখেছিল সেটাও তার হাজব্যান্ডের ট্রিটমেন্টে শেষ হয়ে গেল। এখন এই মুহূর্তে নার্সিংহোমে অ্যাডমিট আছে, তার কারণ আমি আজকেও কথা বলেছি, আজকেও ওর সাথে ফোনে কথা বলেছি, আমি 2 দিন আগেও কথা বলেছিলাম, কারণ আমি একটু ব্যস্ত থাকা রোজ আমি আপডেটটা নিতে পারছিলাম না, আর ওআইডি যেহেতু দেখতে পাচ্ছিলাম না, তো আমি যখনই সময় পাচ্ছিলাম ওর সাথে ফোনে কথা বলছিলাম, আপডেট নিচ্ছিলাম। তো এখন কি হয়েছে, পুরো রাইট সাইডটা প্যারালাইসিসড হয়ে গেছে, রাইট সাইডটা পুরো পড়ে গেছে, মানে আর কোনো সার নেই, কোনো রকম মানে রেসপন্স খুব কম করছে। এখন আছে আইসিইউতেই আছে, নার্সিংহোমে অ্যাডমিট আছে। আমি হাত জোর করে সবার কাছে একটু অনুরোধ করছি যে ও এই নার্সিংহোমের খরচাও চালাতে পারবে, 1 দিন 2 দিন হাজার কষ্ট করে এর কাছে ওর কাছে ভিক্ষা চেয়ে যদি চলেও যায়, তারপরেও ও আর পারবে না নার্সিংহোমের খরচাটা চালাতে। তোমাদের সবার কাছে অনুরোধ করছি, ও ওদের যে লোকাল যে বিধায়ক আছে, এমএলএ আছে, তার কাছে দিয়েছিল, সেও চেষ্টা করেছে, কোনোভাবে সম্ভব হচ্ছে না। যদি একটু পিজিতে ভর্তি করা যেত তাহলে অন্তত ট্রিটমেন্টটা ফ্রি অফ কস্ট হতো, সরকারিভাবে ট্রিটমেন্টটা অনেক বেটার হতো। তোমাদের যদি কারো কোনো রকম যোগাযোগ থাকে আমি অনুরোধ করবো একটু প্লিজ মেয়েটার পাশে দাঁড়াও, মেয়েটার স্মৃতির সিঁদুর যাতে অক্ষয় থাকে। এতদিন ধরে সেই মানে প্রার্থনা ঈশ্বরের কাছে করে এসেছি। আমি জানি না আজকের আমার ভিডিওটা যাওয়ার পরে কালকের কি খবর আসবে, আমি সত্যি জানি না,
কিন্তু আমরা যারা স্ত্রী তারা সব সময়, স্ত্রী বলে না, আমরা যারা মানে মানুষ, আমাদের কাছের মানুষ, মানে তার যদি 100 বছরের বয়স হয়ে যায় তবুও আমরা চাই আরও একটা দিন বেঁচে থাকুক, তাই না? সেখানে একটা তরতাজা প্রাণ, বাচ্চাটার কী ভবিষ্যৎ হবে, এই বাচ্চাটাকে নিয়ে এই মেয়েটা কী করে চলবে, বাচ্চাটাকে কী করে মানুষ করবে, অনেক অনেক সমস্যা। আজকে স্বামী যদি থাকে, স্বামী যদি বেঁচে থাকে, স্বামী যদি সুস্থ হয়ে যায়, আজকে না হোক 6 মাস পরে হোক, তারপরে এই মানে তার টোটাল ফুল লাইফটা, ফুল ফিউচারটা কিন্তু স্পয়েল হয়ে যাবে, এটুকুই বলার। তাই সবার কাছে অনুরোধ, দয়া করে যদি কারো কোনো এরকম সোর্স থাকে পিজিতে, একটু প্লিজ ওকে ভর্তি করানোর, অ্যাডমিট করানোর একটু ব্যবস্থা করো। কারণ যা কন্ডিশন, যা বিল হচ্ছে, ওকে হয়তো নিয়ে চলে আসতে হবে। আর বিনা চিকিৎসা যদি ফেলে রাখা হয়, যেখানে ডাক্তাররা এমনিতেই নিউরো কোনো রকম রিস্ক নিচ্ছে না, আর ব্যাপারটা কীরকম হয়ে গেছে বলে তো, ট্রিটমেন্টটা প্রপার হচ্ছে না, করতে পারছে না, কারণ ফুল বডি এমআরআই করা যাচ্ছে না প্রথমত। আর দ্বিতীয়ত, যেটা ব্রেনে গেছে, ব্লাডটা ব্রেনে যেটা সোক করেছে, সেই যে রোগটার কথা আমি বলছি, এটা শরীরে, বডিতে কোথাও একটা আছে, ওখান থেকেই ব্রেনে আর কি ওটা ইনজেক্ট করে, যেটা মানে ডাক্তারি ভাষায় যেটা আর কি জানলাম। তো সেই শরীরে কোথায় ওটা বাসা বেঁধে আছে সেটা কিন্তু ধরা পড়ছে না, যেহেতু কোনোভাবেই পসিবল নয় এমআরআই করা। এবার জানি না পসিবল আছে কি না, কোনো ওয়ে আছে কি না, ডাক্তাররা কি নিজেরা দায়িত্ব নিতে চাইছে না বলে ইগনোর করছে, আমি বুঝতে পারছি না। তবে একটা কথা বলেছে, ভালো কোনো জায়গায় মানে বাইরে নিয়ে যেতে, স্টেটের বাইরে এরকম পেশেন্ট প্রথমত নিয়ে যাওয়াটা ভীষণ মানে একটা ডিফিকাল্ট ব্যাপার। দ্বিতীয়ত পয়সা, সবার আগে পয়সা, সব পয়সাটাই সবার আগে। ওটা থাকলে হয়তো মানুষজনও আশেপাশে এসে দাঁড়ায়, না থাকলে তো কেউ দাঁড়ায় না, তো সেটা কী করে সম্ভব? তাই সবার কাছে অনুরোধ করব, যদি পিজিতে কোনোভাবে ভর্তি করার কোনো ওয়ে থাকে, প্লিজ মেয়েটার পাশে একটু দাঁড়াও, ওর চ্যানেলটাকে ভিজিট করো। আর ওর সব রকম সাহায্যের দরকার, ফিনান্সিয়াল সাহায্যের ওর আরও বেশি দরকার। তো সেই কথাগুলো ওর কাছ থেকেই শুনবে তোমরা। ওর চ্যানেল মিষ্টি সৈকত লাইফস্টাইল, ওর চ্যানেলে গিয়ে কমেন্ট করতে পারো, ও তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে, অবশ্যই করবে। তোমাদের কমেন্টে রিপ্লাই করবো যখন ফ্রি থাকবো, কারণ ও এখন দৌড়াদৌড়ি করছে নার্সিংহোমে। আমি যখন ফোন করেছিলাম তখন ও সারাদিন খায়নি, বলছে কিচ্ছু রান্না করিনি, ছেলেটার জন্য তো কিছু করতে হবে, আলু সেদ্ধ ভাত বসিয়েছি দিদি ভাই, আমি 2 দিন ধরে খাওয়া দাওয়া করছি না, কারণ টাকা কোথা থেকে আসবে। নার্সিংহোমে অ্যাডমিট করেছি, মানে দাদার নাম হচ্ছে সম্রাট, ও কোনো রেসপন্স করছে না, কোনো কথা নেই, মানে হাউমাউ করে কাজ আমি নিতে পারছি না, আমি শুনতে পারছিলাম না, এতটা কষ্ট হচ্ছিল। বলছে, আমি তুমি না খেলে তুমি চলবে কী করে? বলছে আমার প্রেশার প্রচণ্ড হাই হয়ে গেছে, আমি আর পারছি না, আমার মাথা ছিঁড়ে পড়ছে, আমি দাঁড়াতে পারছি না, কিন্তু কি করব বল? এদিকে ছেলে এরকম অবস্থা, ছেলেটাকে দেখতে হয়, তার কিছু কেয়ার আছে যেগুলো করতে হয়, কিছু ব্যায়াম আছে, এক্সারসাইজ আছে যেগুলো করতে হয়, সেগুলো কিচ্ছু করতে পারছি না। আমি কী নিয়ে বাঁচবো, আমি কী করবো, আমি কোথায় যাব, কিভাবে বাঁচবো, ছেলেটাকে কিভাবে বাঁচাবো, আমার ছেলের ভবিষ্যৎ কী, উত্তর কে দেবে বন্ধুরা? জানি কারোর দায় নেই, তোমারও দায় নেই, আমারও দায় নেই, তারপরেও মানুষ হিসাবে একটু হলেও তো দায় থাকে আমাদের। তাই দয়া করে এই বোনটির পাশে দাঁড়াও, এর থেকে বেশি কিছু বলার নেই। দেখো, আমাদের কারো সেই ক্ষমতা নেই যে 5 লাখ টাকা দিয়ে বলবো মিষ্টি তুমি দাদার চিকিৎসা করো। ওর হাজব্যান্ডের এখন যা কন্ডিশান, হয়তো এর থেকেও অনেক অনেক এর ডাবল ট্রিপল টাকার দরকার, সেটা আমাদের কারো পক্ষে সম্ভব না। আমরা 500, 1000, 2000 এর বেশি কেউ দিতে পারবো না। কিন্তু আমাদের যদি প্রত্যেকের চেষ্টা থাকে 2 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, সেটাই একটা অনেক বড় অ্যামাউন্ট হয়ে যায়, সেটাই একটা মানুষের প্রাণ বাঁচিয়ে রাখতে সাহায্য করে। আমি বলছি না এখন যে তোমাদেরকে টাকা পয়সা দিতে হবে বা ও স্ক্যানার প্রোভাইড করেছে, কোনোটাই নয়। আমি তোমাদের কাছে ভিডিওটা করার একটাই লক্ষ্য যে ওর পাশে দাঁড়াও, ও যাতে নিজের চ্যানেল থেকে একটু আর্ন করতে পারে, সেটা হলেও তো কিছুটা ওর একটু হলেও তো ওর হেল্প হবে। দ্বিতীয়ত, যদি তোমাদের সুযোগ থাকে কারোর এরকম সোর্স থাকে আর কি পিজিতে কোনোভাবে অ্যাডমিট করার, তাহলে ও হাজব্যান্ডের ট্রিটমেন্টটা চলবে, তা নাহলে বাড়িতে নিয়ে এসে বিনা চিকিৎসায়, তো বুঝতেই পারছো। তো সেই কারণে তোমাদের যদি কারো কোনো রকম এরকম সুযোগ, মানে এরকম যদি সোর্স থাকে আর কি, তাহলে প্লিজ একটু যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করলেও চলবে, আমাকে কমেন্ট করলেও চলবে। আমি মিষ্টির নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা ডাইরেক্ট কথা বলে নেবে। আর টাকা পয়সা সেটা তোমরা মানে সেটা তোমাদের ইচ্ছা, আমি বলবো না টাকা পয়সা দিতে হবে, কোনো স্ক্যানারও দেয়নি, সেটা ওর কাছ থেকে ওর লাগবে কি না লাগবে, কতটা লাগবে, সেটা হচ্ছে ওর ব্যাপার, ও বলবো ওর ভিডিওতে, সেগুলো আমি কিছু বলতে পারবো না। আমার সাথে ওই রিলেটেড কোনো কথা হয়নি। প্রথম কথা হচ্ছে, দিদিভাই একটু চেষ্টা করে দেখো, যদি পিজিতে ভর্তি করানো যায়, আমার স্বামীকে একটু বাঁচানোর চেষ্টা করো, আমার সিঁদুরটাকে একটু মানে অক্ষয় রাখার চেষ্টা করো। এত অসহায় লাগছিল, প্রচণ্ড অসহায় লাগছিল, প্রচণ্ড, মানে আমরা সাধারণ মানুষ
সত্যি কত অসহায়, সত্যি সত্যি কত অসহায়। তো সেই কারণে ভিডিওটা করা। আর একটু চ্যানেলটা ভিজিট করো, সবটা তোমরা জানতে পারবো। হয়তো রেগুলার ভিডিও এই মুহূর্তে দিতে পারছি না, আজকে একটা আপডেট দেবেও আমাকে বলেছে যে ওয়াইটিতে একটা আপডেট আমি আজকে দেবো দিদিভাই। আমি ভিডিও করার একদম সময় পাচ্ছি না, কারণ যারা ভালোবাসে তারা খুব কমেন্ট করছে, মেসেজ করছে, তো আমি তো কারোর সাথে পার্সোনালি এখন কথা বলতে পারছি না। তো একটা আপডেট আমি দেবো। তো তোমরা প্লিজ একটু মিষ্টি সৈকত লাইফস্টাইল এই চ্যানেলটা ভিজিট করো, একটুখানি ওকে একটু মেন্টাল সাপোর্ট দাও। আর কারো যদি কোনো রকম এরকম সোর্স থাকে পিজিতে, প্লিজ একটুখানি ভর্তি করার ব্যবস্থা যাতে করতে পারে সেই ব্যবস্থাটা করো। অনুরোধ করছি সবার কাছে, আমি হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ একটুখানি তোমরা সেই চেষ্টা করো। আর বাকিটা ওর কাছ থেকে তোমরা জেনে নিও ওর কতটা কী সমস্যা চলছে কি না চলছে। আমি কাউকে বলছি না টাকা পয়সা দিয়ে ওর পাশে দাঁড়াও, এই মুহূর্তে ও সেরকম কোনো কথা বলে আমাকে বলেছে যে পয়সা মানে আমি আর পাচ্ছি না, আমার কাছে আর কিচ্ছু নেই, শুধু মাথার ওপরে ওই ছাদটুকু আছে, এছাড়া আর আমাদের কিচ্ছু নেই, সব শেষ। কারণ 4 বছর ধরে আমার হাজব্যান্ডের ডায়ালিসিস চলছে, সিকেটেড পেশেন্ট, তার ট্রিটমেন্ট। আমার ছেলে আজকে এতগুলো বছর, ছেলের বয়স প্রায় 13-14 বছর, এতগুলো বছর ধরে তার ট্রিটমেন্ট চালাচ্ছি, কিছু নেই আর সব শেষ। ওই ছাদটুকু আছে, ওটা এবার দিয়ে দিলে একেবারে আর কিছু থাকবে না। তারপরে আমি আর আমার ছেলে রাস্তায় রোজ ভিক্ষা করবো, তো সেখান থেকে তো বোঝাই যায়। তো সেই জন্য সবার কাছে অনুরোধ করছি, এর থেকে বেশি কিছু আমার বলার নেই। অন্তত মানবিকতার খাতিরে মনুষ্যত্বের জায়গা থেকে মেয়েটির পাশে দাঁড়াও, এটুকুই বলার ছিল বন্ধুরা। আশা করবো সবাই মেয়েটির পাশে দাঁড়াবে, মেয়েটিকে মেন্টাল সাপোর্ট দেবে, সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করবে। আমিও সারাদিন প্রার্থনা করছি ভগবানের কাছে, মহাদেবের কাছে, যে ওর জীবনে কিছু মিরাক্কেল ঘটুক। যখন বাচ্চাটার ওটির সব ঠিক হয়ে গেছে, এরকম একটা সুযোগ পেয়েছে যে কিছু টাকা দিতে হবে আর কিছু টাকা ডোনেশন দিয়ে ডক্টরে তুলে দেবে, কারণ অতটা টাকা তো ওরা অ্যারেঞ্জ করতে পারবে না। আমাকে নতুন ফোনটা করেছে যে দিদিভাই জানো তোমাকে জানানো হয়নি, এই আমি তোমাকে জানালাম বাবুর না এরকম ওটি হবে, ডেটটা 1 মাস পরে পড়বে, এখন ডেটটা জানায়নি, তার আগে এই টেস্ট করতে হবে। খুব খুশি হয়েছিলাম। ওটি হয়ে যাওয়ার পরেও আমাকে ভিডিও কল করা হয়েছে, আমি ফোন করেছি, আমি একটু দেখাও বাবুকে। নার্সিংহোমে ছিল, কলকাতাতেই হয়েছে ওটি, তখন বাবুকে দেখেছি। তারপরে ওখান থেকে বাবুকে নিয়ে আসার পর কথা হয়েছে, তখনও বলছে দিদিভাই ছেলেটার তো একটা ব্যবস্থা হলো বলো, ডক্টর বলেছে 80% ও কিওর হয়ে যাবে, ও নিজে হাঁটাচলা করতে পারবে লাঠি দিয়ে, মিরাক্কেল করতে 100%। তো আমার ছেলেটা একদমই কিছু পারে না, সেখানে যদি লাঠি দিয়েও হাঁটাচলা করে ওর নিজের জীবনটা তো কেটে যাবে, বলো দিদিভাই আমি মা হয়ে তো এটা দেখতে পারবো। তারপরে যদি প্রয়োজন পড়ে, কারণ ওর সাথে ওর হাজব্যান্ডের কিডনিটা ম্যাচ করেনি, যদিও এখন ম্যাচ না করলেও অন্য ওয়ে ধরে নাকি কিডনি ট্রান্সফার করা যায়, ট্রান্সপ্লান্ট হয়, কিন্তু তারপরে একটা হিউজ অ্যামাউন্টের দরকার। তখনও বলেছিল আমার আর যেটুকু আছে সব বিক্রি করে দেবো, বিক্রি করে আমি কিডনি দেবো, আমি অন্য পেশেন্টকে কিডনি দেবো, আমার হাজব্যান্ডের কিডনির অন্য কেউ দেবে, এইভাবে আর কি ট্রান্সফার করে তারপরে আমার হাজব্যান্ডকে দেখবে, এবার আমি সম্রাটকেও সুস্থ করে দেবো। হ্যাঁ আমার কষ্ট হবে, আরও 5 বছর কষ্ট হবে, খুব কষ্ট হবে, কিন্তু আমার স্বামী সুস্থ থাকবে, আমার স্বামী ভালো থাকবে, ও সুস্থ হয়ে গেলে তো আমার কোনো কষ্ট নেই বলো। আমার একেবারে শূন্য, আমি যদি রাস্তায় গিয়েও দাঁড়াই, বাড়িঘরও বিক্রি করতে হয়, কিন্তু আমার স্বামী তো থাকবে মাথার উপরে, আর ও থাকলে কোনো একদিন হয়তো আমার মাথার উপরে আবার একটুখানি কোনো রকম ছাদ হবে। এই কথাগুলোই মেয়েটা বলেছিল। আজকে ভগবান কোন পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে। মাঝে মাঝে ভগবানের উপরে প্রচণ্ড অভিমান হয়, বিশ্বাস করে ভীষণ রাগ হয় যে মরা মানুষকেই কি তোমার মারতে হয়। একটা মেয়েকে কতভাবে তুমি মানে অভাগা করে পাঠিয়েছে পৃথিবীতে, যার সন্তান জন্মের পরে সন্তান স্পেশাল চাইল্ড এই অবস্থায় আছে, স্বামীটা ছিল তাকেও তুমি এই অবস্থায় নেই, যাই হোক তবু চলছিল কোনো রকমে, করে পিঠে খাচ্ছিল, আজকে তার স্বামীকে মৃত্যুর দোরগোড়ায় নিয়ে গেলে। মাঝে মাঝে খুব রাগ হয়, সত্যি খুব রাগ হয় যে ভগবান তুমি অসৎকে দেখো না, কত অসৎ মানুষ নির্দ্বিধায় ফুলে ফেপে উঠে কি সুন্দরভাবে লাক্সারিয়াসভাবে লাইফ লিড করে সারাটা জীবন কাটিয়ে যাচ্ছে, মানুষের কাছ থেকে রেসপেক্টও পাচ্ছে। পিছনে তো ওরা কথা বলুক, সামনে তো পাচ্ছে রেসপেক্ট, এরকম আছে না, ওয়াইটিতেই প্রচুর আছে। অথচ যারা সত্যি সত্যি অভাগা, যাদের কোনো ফুল নেই, মানে মরা মানুষ যাকে বলে, ভগবান বোধ হয় তাকেই বেছে বেছে পায় আঘাত করার জন্য। মাঝে মাঝে সত্যি খুব মানে অভিমান হয় ভগবানের ওপরে, প্রশ্নও করি মাঝে মাঝে, মরা মানুষকেই কি তোমার মারতে হয়? জানি না, সবাই বলে কর্মফল, জানি না কি কর্মফল। ওই যে বাচ্চাটা, ওর ঠিক কী কর্মফল, আগের জন্মের কর্মফল পেন্ডিং, সেটা ভোগ করছে, জানি না, কিচ্ছু জানি না। তবে আমি আগের জন্ম দেখিনি, আমি এই জন্মে আছি, এটাকেই বিলিভ করি। তাই
আমি এই কর্মটাকেই বিশ্বাস করি। সেই জায়গায় দাঁড়িয়েই বললাম আমার আর কিছু বলার নেই। প্রচণ্ড খারাপ লাগছে, প্রচণ্ডই খারাপ লাগছে। দয়া করে সবাই একটু মেয়েটার পাশে দাঁড়াও, কিচ্ছু বলার নেই আর। তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, পরিবারের সবাই খেয়াল রেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।